হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের বিষয় হচ্ছে টেক কোশ্চেন। তোমরা সবাই জানো যে বাংলাদেশের অধিকাংশ ছাত্রের কাছে টেক কোশ্চেনটা খুবই সহজ, কিন্তু আবার এই অধিকাংশ ছাত্রদের কাছেই এই টেক কোশ্চেনটা তোমার সমস্যার কারণ অনেকেই মনে করে যে বোর্ড পরীক্ষায় বা একাডেমিক ফাইনাল পরীক্ষাতে তারা এটার ফুল মার্কটা পাবে। পরবর্তীতে দেখা যায় তারা ফুল মার্কটা পায় না। এর একটাই কারণ, তারা এর ব্যতিক্রমী কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো বাসা থেকে করে যায় না। আবার অধিকাংশ সময় তারা একসাথে এগুলোকে প্র্যাকটিস করার জন্য পায়ও না। তাই আজকে তোমাদের সুবিধার্থে আমি সবগুলো ব্যতিক্রম নিয়ম একসাথে করেছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে তোমাদের উপকারে আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিছু টেক কোশ্চেন দিয়ে রেখেছি পার্ট 1-এ। চলো তাহলে ধারাবাহিকভাবে আমরা করতে থাকি। দেখতে পাচ্ছ পার্ট 1-এর মধ্যে এখানে টেক কোশ্চেন দেওয়া আছে। প্রথম যে টেক কোশ্চেনটা এটা আমরা পড়ি, চলো। টেলিং লাই ইজ এ গ্রেট সিনস। টেলিং লাই ইজ এ গ্রেট সিন। এটা টেলিং যেহেতু এখানে তোমার ফ্রেশ সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, যে সেন্টেন্সে তোমরা দেখবে ফ্রেশ সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, সেখানে সাবজেক্ট হিসাবে তোমরা ইট নিবে, তারপরে ইজেন্ট ইট। 2 নম্বরে দেখতে পাচ্ছ ওয়ান লাই বিগেটস 100 লাই। একটা মিথ্যা কথা হাজারো মিথ্যা কথা জন্ম দেয়। এটা কিভাবে করবে? এখানেও সাবজেক্ট নাই, যেহেতু এখানেও সাবজেক্ট নাই তাই সেখানেও সাবজেক্ট হিসাবে কিন্তু এখানে তোমার যে বিষয়টা আছে এই বিষয়টাই সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে। আর যেই সেন্টেন্সে বিষয়টাই সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে সেখানে তোমরা সাবজেক্ট হিসাবে ইট নেবে। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছ ডাজ নট ইট, যেহেতু বিগেটসের সাথে এস আছে এখানে। পরবর্তীতে 3 নম্বরটা চলো করি। ম্যান হার্ডলি বিলিভ এ লায়ার। এখানে বলা হয়েছে মিথ্যাবাদীকে মানুষ খুব কমই পছন্দ করে। এটাকে আমরা কিভাবে করব? যেহেতু এখানে হার্ডলি দেওয়া আছে সেক্ষেত্রে আমরা এখানে নট নিতে পারবো না, তাই আমরা এখানে লিখেছি কি ডাজ হি। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের সুবিধার্থে এখানে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এখানে হার্ডলি আছে। হার্ডলি থাকলে আমরা নেগেটিভের টেক কোশ্চেন করার সময় এখানে আমরা নট নিতে পারবো না, তাই আমরা নট নেই। চলো তাহলে 4 নম্বরটা করি। এ লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। মিথ্যাবাদী খুব কষ্টে জীবনযাপন করে। এটাকে আমরা কিভাবে করব? এটাকে আমরা চাইলে হ্যাজেন্ট হি দিতে পারবো, আবার তুমি চাইলে এখানে ডাজেন্ট হিও দিতে পারবে। এটা তোমার উপর নির্ভর করবে। 5 নম্বরটা চলো করি। সো অল অফ আস ought to refrain from telling lie. এটাকে আমরা প্রথমে সাবজেক্ট খুঁজি। সাবজেক্ট কি আছে এখানে দেখো। এখানে যেহেতু সাবজেক্টটা তোমার আস আছে তাই আসটাকে আমরা উ হিসাবে এখানে নিয়েছি। যদি এখানে দ্যাম থাকতো তাহলে আমরা দ্যামই নিতাম। যেহেতু এখানে অবজেক্টিভ ফর্ম আছে আস, দ্বারা তোমাদেরকে আমি দেখাচ্ছি বিষয়টা। তোমরা এখানে দেখতে পাচ্ছ আজ আছে অবজেক্টিভ ফর্ম, এটাকে আমরা সাবজেক্টিভ ফর্ম হিসাবে উইটাকে নিয়েছি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা এখন আমাদের পার্ট 2-তে যাই। দেখতে পাচ্ছ এখানে পার্ট 2 এর মধ্যে কিছু উদাহরণ দেওয়া আছে। তোমরা এগুলি খাতার মধ্যে নোট করে ফেলো। আশা করি যদি তোমরা আমার এই সবগুলা পার্ট 1, পার্ট 2 এবং সামনে যে ধাপটা আছে এটা সম্পূর্ণভাবে করো এবং খাতায় নোট করে রাখো, পরীক্ষার মধ্যে তোমরা 100 থেকে 100-র মধ্যে 100ই পাবে। আশা করি তোমাদের আর কোনো পরীক্ষার মধ্যে কোনো নাম্বার কাটা যাবে না। চলো তাহলে পার্ট 2 এরটা আমরা করে ফেলি ঝটপট।
পার্ট 2 এর মধ্যে প্রথমে যেই সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে এভরি রিলিজন টিচ আস টু বি প্যাট্রিয়াল। প্রতিটা ধর্মই আমাদেরকে ভালো কথা বলে। এটাকে আমরা কিভাবে করব? প্যাসিভ দেখো, ডাজেন্ট ইট। যেহেতু এখানে দেখতে পাচ্ছ এখানে যদি এভরিবডি থাকতো বা এভরিওয়ান থাকতো তাহলে আমরা চোখ বন্ধ করে এখানে আমরা দ্যাম নিতে পারতাম, কিন্তু এখানে এভরিবডি না থাকার কারণে আমরা দ্যাম নিতে পারি নাই, আমরা ইট নিতে হয়েছে। পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাজ কোথা থেকে আমরা আনছি। ডাজ এখানে যেহেতু টিচেস আছে, টিচেসটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, তাই আমাদের ডাজ নিতে হবে, সাথে নট, ডাজেন্ট। আর যেহেতু এখানে এভরি বলা আছে, সাবজেক্ট নেই, সেক্ষেত্রে আমাদের এখানে ইট নিতে হয়েছে। চলো 7 নাম্বারটা আমরা করি, দেখি কি বলা হয় এখানে। হোয়াই সাম পিপল ফরগেট ইট রিয়েলি এ কোয়েশ্চেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ হোয়াই সাম পিপল ফরগেট ইট, এই পুরাটাই হচ্ছে তোমাদের একটি ক্লোজ। এটাকে আমরা ধরতে পারবো না, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা ফরগেট পর্যন্ত কিছুই লিখতে পারবে না, কারণ এটা হচ্ছে তোমার একটা ইনডিপেন্ডেন্ট ক্লোজ। এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ সবসময় টেক কোয়েশ্চেন করার সময় নিতে হবে। বন্ধুরা, তাহলে এখানে কিভাবে করব? এখানে করব ইট ইজ রিয়েলি এ কোয়েশ্চেন। ইট ইজ রিয়েলি এ কোয়েশ্চেন, তো ইজেন্ট ইট। চলো তাহলে আমরা 8 নাম্বারটা দেখি। এখানে 8 নাম্বারের মধ্যে কি বলা হয়? 8 নাম্বারের মধ্যে এখানে বলা হয়েছে নো দে রিড অনলি টু পাস দ্য এক্সামিনেশন। তাহলে এটাকে আমরা কিভাবে টেক কোয়েশ্চেন করব? ডোন্ট দে। তোমরা জানো এখানে যদি নট থাকে কোনো সেন্টেন্সে তাহলে নট চিহ্ন দেওয়া যায় না টেক কোয়েশ্চেনে, কিন্তু এখানে যে নটটা আছে এই নটটা আলাদা দেওয়া আছে, তাই এটা সেন্টেন্সের অন্তর্গত হবে না। এটা সেন্টেন্সের অন্তর্ভুক্ত না হওয়ার কারণে টেক কোয়েশ্চেনে আমরা নট দিতে পারবো। সেক্ষেত্রে আনসারটা কি হবে? ডোন্ট দে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। চলো তাহলে আমরা 9 নাম্বারটা করি। 9 নাম্বারটা দেখতে পাচ্ছ লেট দিয়ে শুরু হয়েছে। লেট দিয়ে শুরু হলে আমরা চোখ বন্ধ করে শেল উই দিয়ে দেবে। 10 নাম্বারটা দেখতে পাচ্ছ লেটস দেওয়া আছে, কিন্তু লেটসের সাথে এস দেওয়া নেই। লেটসের সাথে যদি এস দেওয়া না থাকে তাহলে আমরা কি দিব? লেটসের পরে যদি ইউ, দ্যাম, হি এরকম থাকে তাহলে আমরা উইলি দিব। আর যদি লেটসের পরে যদি তোমাদের কোনো দ্যাম, উইল, হি এরকম কোনো কিছু না দেওয়া থাকে তাহলে শেলুই। আর যদি লেটের পরে যদি দ্যাম, হি এরকম সাবজেক্টিভ ফর্ম দেওয়া থাকে তাহলে উইল ইউ। আশা করি বুঝতে পেরেছ। চলো তাহলে আমরা আমাদের 3 নাম্বার পার্টে চলে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 নাম্বার পার্টে কিছু উদাহরণ দেওয়া আছে। বন্ধুরা, তোমরা এগুলো খাতার মধ্যে তুলে রাখো, কারণ একসাথে তোমরা এগুলা কখনোই বই থেকে তোমরা পাবে না, আর তোমাদের সংগ্রহ করতেও খুব কষ্ট হবে। চলো তাহলে 3 নাম্বারটা আমরা করে ফেলি। 3 নাম্বারের মধ্যে এখানে বলা আছে আই নিড
এ পেন, আই নিড এ পেন, এটা কিভাবে টেক কোশ্চেন করব? এখানে যেহেতু নিড আছে সেক্ষেত্রে আমাদের এটা দেখতে পাচ্ছ যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই আমাদের এখানে ডোন্ট আই বসিয়েছি। পরবর্তীতে 12 নম্বরের মধ্যে আছে ওয়ার্ক হার্ড টু সাকসেস, এটা কিভাবে আমরা টেক কোশ্চেন করব? এটা টেক কোশ্চেন করতে হলে আমাদেরকে উইল ইউ বা ওন্ট ইউ লিখতে হবে। এখানে যেহেতু আমাদের বলা আছে যখন নাকি ভার্ব দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে শুরু হলে আমাদের চোখ বন্ধ করে উইল ইউ বা ওন্ট ইউ দিতে হবে। দেখতে পাচ্ছ 13 নম্বরটা এখানে বলা আছে আই এম ভেরি লেট, এটা কিভাবে করব? এটা খুবই সহজ। যদি এম থাকে, এম ইজ আর থাকে, তাহলে টেক কোশ্চেন করার সময় আমাদের সবসময় সংক্ষেপে লিখতে হয় এম ইজ আর। যেমন দেখতে পাচ্ছ এখানে আরন্ট বা এন্ট আই। পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানে আই এম নট ডুইং দ্য সেম ওয়ার্ক, এখানে কি করবে? এম আই লিখতে হবে। এখানে বলতে পারো তোমরা যে আগেরটার মধ্যে আমরা সংক্ষেপে লিখলাম, তাহলে 14 নম্বরটার মধ্যে আমরা পুরোপুরি লিখলাম কেন? যদি সাবজেক্টের পরে এম ইজ আর থাকে তাহলে সংক্ষেপে টেক কোশ্চেনের মধ্যে লিখতে হয়, কিন্তু যদি এম ইজ আর এর পরে কোনো নট থাকে তাহলে তোমাদের সম্পূর্ণটাই লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। 15 নম্বরটার মধ্যে বলা আছে নো বডি। আমরা জানি নো বডি, এভরিবডি, এভরি ওয়ান থাকলে দি লিখতে হয়, তাই দি লিখেছি সাবজেক্ট। আর যেহেতু নোজ আছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট নোজ, তাই এটা আমরা এখানে ডাজ না দিয়ে আমরা ডু দিয়েছি কেন? এটা তো একটা প্রশ্ন আসতে পারে। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে তোমাদের, এখানে আমরা নোবডির জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে নোজ থাকার পরেও আমরা কেন এখানে ডাজ না দিয়ে ডু দিয়েছি? এটা একটি সিম্পল কোশ্চেন, কিন্তু যারা পারে না তাদের জন্য খুবই কষ্টকর, কারণ অধিকাংশ পরীক্ষার্থীরা পরীক্ষার মধ্যে এটা পারে না। কারণ তোমরা নর্মালি একটু চিন্তা করে দেখো তো, যদি এখানে নোজ থাকার কারণে যদি ডাজ দেই, তাহলে সাবজেক্টের সাথে কি দের সাথে কি আমরা ডাজ বসাতে পারি? দেখি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দিয়ে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাই আমরা এটার সাথে ডাজ দিতে পারবো না। নোজ থাকার পরও এখানে আমাদের ডু দিতে হবে, এটা আমাদের সেন্সে বলে। তাই বন্ধু এইটা একটি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এটা পরীক্ষার মধ্যে প্রায়ই আসে। এখানে আমরা নো বডি, নো ওয়ান, এভরিবডি থাকলে আমরা দেম দেই, সরি বন্ধুরা, যদি এখানে এভরি ওয়ান, এভরিবডি থাকে তাহলে আমরা দিতে পারবো ঠিক কোশ্চেনে। কিন্তু যদি এখানে নোজ থাকে তাহলে আমরা ডাজ দিতে পারবো না, কারণ সাবজেক্টের সাথে এখানে ডাজ যায় না, যায় কি ডু। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। চলো তাহলে এখনো পার্ট 4 আমরা করে ফেলি। এখানে দেখতে পাচ্ছ পার্ট 4 এর মধ্যে কিছু উদাহরণ দেওয়া আছে, চলো আমরা এগুলো করে ফেলি। পার্ট 4 এর মধ্যে বলা আছে, এখানে দেখতে পাচ্ছ হাউ ডিসগাস্টিং, হাউ ডিসগাস্টিং। তোমাদেরকে আমি প্রথমে করিয়ে এসেছিলাম, সামনেও তোমাদেরকে কয়েকটি এই নিয়মে করিয়েছি যে যদি সেন্টেন্সের সাবজেক্ট, তোমার মূল বিষয়বস্তুটাই যদি সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, যে বিষয়ে কথা বলা হয়েছে ওই বিষয়টাই যদি সাবজেক্ট হিসাবে কথা বলা হয়, তাহলে এখানে সাবজেক্ট হিসাবে ইট আসবে, তাই এখানে ইট এসেছে। আর ইট আসার আরেকটা সহজ বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট নেই, তাই ইট এসেছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি যে বিষয়ে কথা বলা হবে সেই বিষয়টা যদি এখানে নিজেই সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, তাহলে আমাদেরকে এখানে ইট নিতে হবে ঠিক কোশ্চেনের মধ্যে। তার পরবর্তীতে এখানে ইজ কিভাবে আনলাম?
ইজটা আমাদের আনতে হয়েছে কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি টেক কোশ্চেনের মধ্যে থাকে, যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা টেক কোশ্চেন করি তাহলে চোখ বন্ধ করে আমাদের ইজেন্ট নিতে হবে। আশা করি বন্ধুরা এটা তোমরা মাথায় রাখবে, যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা কখনো টেক কোশ্চেন করি। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে পজিটিভে তাহলে এটাকে তোমরা সবসময় ইজেন্ট লিখবে, ইজেন্ট। আর সাবজেক্ট যখন তোমার ওই মেন বিষয়টা যখন সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে তখন তোমরা এটাকে ইট লিখবে। আশা করি বুঝতে পেরেছ। 17 নম্বরটা এখানে কি বলতেছে তোমরা দেখো, হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেন্টমেন্ট। এটাকে আমরা কিভাবে করব, এটা সাবজেক্ট কি? এখানে হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি, এই পুরাটাই হচ্ছে এখানে সাবজেক্ট। এখানে হ্যাপি পর্যন্ত হচ্ছে সাবজেক্ট, যেহেতু মূল বিষয়টাই এখানে 17 নম্বরটা যেহেতু মূল বিষয়টা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে তাই এখানে ইট বসবো। যেহেতু মূল যে বিষয়টা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে তাই এখানে ইট বসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ইজ আছে, বাকিটা সহজ। ইজ আছে, ইজ দিবে, তারপর সংক্ষেপে নট বসিয়ে দিবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। 18 নম্বরটা এখানে বলা আছে আই আন্ড বলা আছে। এখানে তোমরা বলো তো এখানে আনটা কি হিসাবে ব্যবহার হয়েছে, এটা কি? এটা কি হ্যাড নাকি ওট? বন্ধুরা যদি তোমরা হ্যাডের পরে যদি এখানে যদি সাবজেক্টের সাথে যদি এরকম সংক্ষেপে দেওয়া থাকে, যেমন আমি দেখাচ্ছি, সাবজেক্টের পরে যদি এমন দেওয়া থাকে তাহলে তোমরা কিভাবে বুঝবে যে এটা কি হ্যাড নাকি ওট? এটা বোঝার সহজ উপায় হচ্ছে তোমরা যখন মূল ভার্বটার দিকে তাকাবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আই আন্ড পরে হেল্প আছে। যদি হেল্পটা সবসময় আই ওন্ডের পরে প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে মনে করবে এটা ওট। আর যদি এই হেল্পটা যদি তোমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতো তাহলে তোমরা বুঝতে এটি হ্যাড। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। যদি আয়ের সাথে বা যে কোনো সাবজেক্টের সাথে যদি এভাবে সংক্ষেপে দেওয়া থাকে, পরবর্তীতে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এটা ওট, আর যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে বুঝবে এটা হ্যাড। তাহলে আমরা পরবর্তীটা করি। 19 নম্বরটা দেওয়া আছে দেখতে পাচ্ছ সংক্ষেপে হি এর সাথে অ্যাপোস্ট্রোফিস দিয়ে এসটা সংক্ষেপে দেওয়া হয়েছে। এখন বলো তো এটা কি? এটা কি ইজ নাকি হ্যাজ? তোমরা সবসময় খেয়াল করবে এটার পরে যে মূল ভার্বটা থাকবে এটা কি পাস্ট পার্টিসিপল আছে নাকি কন্টিনিউয়াস টেন্স আছে। যদি আইএনজি থাকে তাহলে এটা ইজ, আর যদি পাস্ট পার্টিসিপল থাকে তাহলে এটা হ্যাজ। আমি 19 নাম্বারটার কথা বলতেছি। যেহেতু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে ডান, তাহলে এটা হি হ্যাজ এটা সংক্ষেপে দেওয়া হয়েছে এখানে দ্য ওয়ার্ক। তারপরে এখানে তাহলে কি দিবে? হ্যাজন্ট হি। তারপর 20 নাম্বারটা আমরা করি। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপোস্ট্রোফিসের মাঝখানে আই দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু এই টেক কোশ্চেনের সাবজেক্ট হিসাবে তোমরা ধরতে পারবে না, এটা একটা আলাদা অংশ। তাহলে কি করবে? যদি মূল ভার্ব দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে এটা সবসময় আমরা সাবজেক্টকে ইট হিসাবে নিব। তাহলে ইজ ওয়ার্ড, তাহলে ইজ যেহেতু পজিটিভ এটাকে নেগেটিভ করব ইজেন্ট, এবং সাবজেক্ট যেহেতু নাই ভার্ব দিয়ে শুরু হয়েছে তাই আমরা এটাকে কি করব? এখানে ইট নিব। আই যেটা আছে এটা এই সেন্টেন্সের অংশ না, এটা আলাদা অ্যাপোস্ট্রোফিস দিয়ে আলাদা করা হয়েছে। আশা করি বন্ধুরা তোমরা আমার ক্লাস যারা করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবে, আশা করি আমি সম্পূর্ণভাবে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে বন্ধুরা, আসসালামু আলাইকুম।